নমস্কার, এক্স বিট ইনোভেশন চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। আমাদের আজকের নিবেদন লেখিকা ঝিলিক মুখার্জি গোস্বামীর লেখা রুধির ধারায়। ফেসবুকের হাত ধরেই লেখিকার লেখালেখিতে হাতেখড়ি। এরপর কিছু সাহিত্য পরিবারের সাথে তিনি যুক্ত হন। কিছু ম্যাগাজিন, বুক এবং লিটল ম্যাগাজিনে লেখালেখি করেন। বেশ কিছু সংকলনে স্বনামধন্য লেখক লেখিকার সাথে তার লেখা প্রকাশিত হয়েছে। তিনি সবসময় চেষ্টা করেন একদম আলাদা কিছু লিখতে, যা পাঠককুলকে আনন্দ প্রদান করতে পারে। লেখার জগতে বহুল প্রচলিত নাম না হলেও লেখিকার প্রতিটি গল্পেই থাকে অভিনবত্বের ছোঁয়া। আজকের গল্পটি নেওয়া হয়েছে লেখনী প্রকাশনার ভয়ের দেশে সংকলন থেকে। শুরু হচ্ছে আজকের গল্প রুধির ধারায়। সাইকোথেরাপিস্ট ডক্টর তামিম মুখার্জির চেম্বারের ওয়েটিং চেয়ারগুলোতে মানুষের ভিড় প্রায় উপচে পড়ার মতো। সপ্তাহের এই একটি দিন মেদিনীপুর শহরের 20 ফুট বাই 24 ফুট ঘরটিতে সাদা কালো মাথার ভিড় পরিলক্ষিত হয়। টোকেন নম্বর হাতে নিয়ে বসে আছেন রোগীর পরিজন। একের পর এক নম্বর আসতেই ধীর গতিতে ঘরের মধ্যে আলোর খেলা দৃষ্টিগোচর হচ্ছে। এত ভিড়ের মাঝে আলোর সঠিক উপস্থিতি সে ঠিকভাবে জানান দিতে ব্যর্থ হচ্ছে। হালকা নীলচে আলোটা চুইয়ে পড়ে সবার শরীরের অংশ ভিজিয়ে দিতে কার্যত অক্ষম হচ্ছে। সর্বশেষ টোকেন নাম্বারটা আসতেই ধীরে ধীরে উঠে দাঁড়ালো 3টে শরীরের অবয়ব। রিসেপশনে থাকা সুপরিচিত এবং সুদর্শনা নারী মূর্তির দিকে 3 জনেই একবার তাকিয়ে তাদের গন্তব্যস্থলের দিকে এগিয়ে যেতে উদ্যত হয়। ডক্টর তামিম নীলাভকে অনেকটা সময় নিয়ে পর্যবেক্ষণ করেন। এই কাজ তিনি করে আসছেন বহু বছর ধরে। অজান্তেই একটা সখ্যতা গড়ে উঠেছে নীলাভর পরিবারের সঙ্গে। অনেক রকমের পরীক্ষা নিরীক্ষা করার পর নীলাভকে সঙ্গে নিয়ে ডক্টর তামিম স্বস্থানে ফিরে এলেন। মৃদু অথচ আন্তরিকভাবে বলে উঠলেন, ভালোই তো ছিল বেশ কিছুদিন, হঠাৎ কি হলো? মেডিসিনগুলো ঠিকঠাক নিচ্ছে তো? ডক্টরের প্রশ্নের প্রত্যুত্তরে নীলাভর সঙ্গের নারী মূর্তিটি ক্লান্ত কণ্ঠে বলে উঠল, ওকে একটু খোলামেলা জায়গায় নিয়ে যাওয়ার তাগিদে আমি আর ওর বাবা পরিকল্পনা করেছিলাম বটানিক্যাল গার্ডেন যাওয়ার। গত রবিবার গিয়েছিলাম, কিন্তু ক্লান্ত পরিশ্রান্ত নারী মূর্তির মুখের কথা কেড়ে নিয়ে পাশে বসে থাকা মধ্যবয়স্ক পুরুষ কণ্ঠ বলে ওঠে, বেশ ভালোই ঘুরছিলাম জানেন ডক্টর, কিন্তু ওই বয়স্ক বটগাছটার সামনে আসতেই ও কেমন যেন কুঞ্চিত হয়ে গেল। বয়স্ক বটগাছ থেকে নেমে আসা দৈত্যাকার ঝুড়িগুলোর দিকে এক দৃষ্টে তাকিয়ে থাকলো কিছুক্ষণ। নিশ্চল দেহ, বিস্ফারিত চোখ জোড়া দেখেই আমরা আঁতকে উঠলাম। ওর চোখ জোড়া দিয়ে আগুনের হলকা বেরিয়ে আসছে যেন। হঠাৎই সেখানকার পরিবেশ ভারী হয়ে উঠল। একটা জোরালো হাওয়া আমাদের মুখমণ্ডলের ওপর ঈগলের ডানার মতো ঝাপটা মেরে গেল। এতটুকু বলে হাঁপাতে থাকলেন মধ্যবয়স্ক ভদ্রলোক। কাচের টেবিলের ওপর রাখা গ্লাসের দিকে ইশারা করে ডক্টর তামিম তাকে জল পান করতে অনুরোধ করলেন। ডক্টর তামিম নীলাভর প্রতি দৃষ্টি নিক্ষেপ করে কিছু বলতেই যাচ্ছিলেন, নারী পুরুষের সমবেত কণ্ঠস্বর তাকে থামিয়ে দিতে বাধ্য করল। ডক্টর, নীলাভ যে আমাদের একমাত্র সন্তান, ও কি আর কোনোদিনও সুস্থ হয়ে উঠবে না? ডক্টর তামিমের মুখাবয়ব প্রমাণ করছে যে তিনিও অসহায়। এই ধরনের কেস ওর কাছেও প্রথম। অনেকদিন থেকেই নীলাভর চিকিৎসা করে চলেছেন তিনি। ছেলেটাকে কিছুতেই স্টেবল করতে পারছেন না। কিছুদিন ভালো থাকার পর আবারও সেই আগের অবস্থায় ফিরে আসে নীলাভ। চিন্তার জালে ছেদ টেনে গলাটা পরিষ্কার করে ডক্টর তামিম নীলাভর বাবা মায়ের উদ্দেশ্যে বলতে শুরু করেন, দেখুন, এটা শুধুমাত্র একটা ফোবিয়া ছাড়া আর কিছুই না। একটা অজানা ভয় নীলাভকে আষ্টে পৃষ্ঠে আচ্ছন্ন করে রেখেছে, কিন্তু নিজের থেকে না চাইলে নীলাভ কখনোই ওই ভয় থেকে বেরিয়ে আসতে পারবে না। শক্ত হয়ে ওকেই ফাইটার হতে হবে। ডক্টর তামিমের কথার রেশ টেনে নীলাভর বাবা বলে ওঠেন,
আপনি যদি পুরো ব্যাপারে আমাদের অবগত করতেন। ডক্টর তামিম নিজের জন্য বরাদ্দ ডার্ক চকোলেট রঙা পিওর লেদারের রিভলভিং চেয়ার ছেড়ে উঠে দাঁড়িয়ে আবারও বলতে শুরু করলেন। আমাদের দেহের সব থেকে গুরুত্বপূর্ণ এবং ওজনে অন্যান্য দেহাংশের থেকে ভারী জিনিসটি হলো আমাদের মস্তিষ্ক। মস্তিষ্কে বিভ্রাট শুরু হলে মনের মধ্যে প্রচণ্ডভাবে চাপ পড়ে। এই মস্তিষ্কের থেকে নিঃসৃত হয় বিভিন্ন ধরনের হরমোন, যেমন ডোপামিন, অক্সিটোসিনের মতো হরমোন। এছাড়াও আমাদের দেহে নিউরো বার্তা বহনকারী অ্যাড্রিনালিন গ্রন্থি এবং স্বয়ংক্রিয় স্নায়ুতন্ত্র থেকে নিঃসৃত অ্যাড্রিনালিন ও নর অ্যাড্রিনালিন জাতীয় রাসায়নিক নিঃসৃত রাসায়নিক পদার্থগুলি প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে ভয়ের উদ্ভবের কারণ হয়ে দাঁড়ায়। উদ্ভূত ভয়ের কারণে ভীত ব্যক্তির মধ্যে দু ধরনের রেসপন্স দেখা দেয়, যথাক্রমে ফ্লাইট এবং ফাইট রেসপন্স হিসেবে তাদের নামকরণ করা হয়ে থাকে। ডক্টর তামিমের কথা বলার মাঝেই নীলাভর মা মৃদু স্বরে বলে ওঠেন। নীলাভকে নিয়ে আমাদের ঠিক কী করণীয় ডক্টর? আশ্বস্ত করার মুদ্রার ভঙ্গিতে ডক্টর তামিম আবারও বলা শুরু করেন। ফ্লাইট রেসপন্স হিসেবে আমরা তাকেই চিহ্নিত করব যখন ভীত ব্যক্তির মধ্যে ভয়ের বিষয় থেকে পলায়ন করার প্রবণতা দেখা দেবে, যেটা নীলাভর ক্ষেত্রে প্রতিবারই হচ্ছে। তাহলে উপায়? এত কিছুর মাঝেও নীলাভর মধ্যে কোনো পরিবর্তন লক্ষ্য করলেন না কেউই। যেখানে বেঞ্চের উপর একটা কোণে বসেছিল, স্থির চিত্তে এখনও সেই জায়গায় একইভাবে বসে আছে। ডক্টর সহ নীলাভর মা বাবা একবার ওর দিকে তাকিয়ে আবারও ডক্টরের মুখনিসৃত শেষ অংশটুকু জানার জন্য অধীর আগ্রহে তাকালে ডক্টর তামিম আবার বলতে শুরু করেন। নীলাভর মধ্যে ফাইট রেসপন্স জাগিয়ে তোলার চেষ্টা করে যেতে হবে আমাদের। যখন ওর মধ্যেকার অর্গ্যানগুলোর মধ্যে ফাইট রেসপন্স জাগ্রত হবে, তখন নীলাভর মধ্যে নিচে থেকেই ভয় আনয়নকারী ক্ষতিকারক বিষয় বা বস্তুর সাথে মোকাবিলা করে তাদের পরাজিত করার প্রবণতা আপনা থেকেই প্রকাশিত হবে। এখানে আরও একটা কথা আপনাদের বিশেষভাবে জানার প্রয়োজন। দুই ধরনের ফোবিয়া, সোশ্যাল এবং স্পেশাল ফোবিয়ার মধ্যে নীলাভ দ্বিতীয়টি দ্বারা আক্রান্ত। ডক্টর তামিম নিজের কথায় বিরতি দিতেই মনের মধ্যে উদয় হওয়া প্রশ্নটা করেই ফেলেন নীলাভর বাবা। সেদিন বোটানিক্যাল গার্ডেনের বয়স্ক বটবৃক্ষ থেকে নীলাভর ভয়ের কারণটা এখনও অন্ধকার জগতে আলোর উৎস সন্ধানের মতো। এর কারণ যদি কিছু ব্যাখ্যা করেন। জাইলোফোবিয়া। গাছ বা বন জঙ্গলের প্রতি এরকম ভয়কে বলে জাইলোফোবিয়া। নীলাভর সেদিন তাই হয়েছিল। বোটানিক্যাল গার্ডেন থেকে ফেরার পর থেকেই ওর শরীর ধীরে ধীরে অসুস্থ হতে থাকে। চোখের নিচে চারকোল রঙা বলিরেখা প্রমাণ করে ও মানসিকভাবে কতটা বিধ্বস্ত। আচ্ছা, ওর কি কখনো? নীলাভর বন জঙ্গলের প্রতি কখনো কোনো ভয় ছিল না। এই তো বেশ কিছুদিন আগেই ওরা 3 অফিস কালিগ মিলে মধ্যপ্রদেশের ছিন্দওয়াড়া জেলার পাঁচমারি জঙ্গলে দুদিনের ছুটিতে বেড়াতে গিয়েছিল, কিন্তু ফিরে আসার পর থেকেই। ডক্টর তামিম শুনতে শুনতেই খসখস আওয়াজ তুলে প্যাডের ওপর নীলাভর জন্য প্রেসক্রিপশন লিখছিলেন। লেখা শেষ করে প্রেসক্রিপশন এগিয়ে দিয়ে বললেন, নীলাভকে যতটা পারেন সাবধানে রাখুন। একাকিত্ব ওকে যেন গ্রাস না করে। মেডিসিনগুলো সময় মতো দিতে থাকুন। নেক্সট সিটিংয়ে আশা করছি বেটার রেজাল্ট আসবে। ডক্টর তামিমের নমস্কারের প্রতি নমস্কার জানিয়ে নীলাভকে নিয়ে মানসিকভাবে ক্লান্ত দুটো শরীর কলকাতার উদ্দেশ্যে রওনা দিল। টিসিএসের চাকরি সূত্রে নীলাভর সঙ্গে আলাপ হয় নিলয় আর অয়নের। সেই আত্মিকতা এতটাই গভীরভাবে প্রভাবিত করেছিল তিনজনকে যে অফিসের লাঞ্চ বক্স থেকে শুরু করে ধূমায়িত অংশের কাউন্টার পার্ট প্রতিটা ব্যাপারে একে অপরের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িয়ে পড়েছিল। বাকি কলিগদের কাছে ব্যাপারটা খুবই ঈর্ষণীয় হয়ে উঠেছিল। সেই সব জিনিসকে অবলীলাক্রমে তিনজন ওভারলুক করে উল্টে মজা নিত। অফিসের প্রচণ্ড চাপের কাছে এগুলোই ছিল ওদের কাছে প্রাণবায়ু।
অফিসের বস নামক জীবটি প্রতিদিন কাজের অছিলায় ওদের জীবন থেকে শুষে নিত দেহরসের বেশ কিছুটা অংশ। ইয়ার এন্ডিং চলছে, স্বাভাবিকভাবেই কাজের চাপ প্রচণ্ডভাবে ওদের গ্রাস করেছে। অফিসের স্বাভাবিক সময় সকাল 8:30 থেকে বিকেল 4:30 পর্যন্ত হলেও ইয়ার এন্ডিংয়ের সময় প্রতিটা কর্মচারী তাদের নাওয়া খাওয়া ঘর সংসার ভুলে অফিসের কাজে ডুবে থাকে। ইচ্ছাকৃত হোক বা অনিচ্ছাকৃত, একটা সময় গিয়ে প্রত্যেকের প্রাণবায়ু প্রায় ওষ্ঠাগত হওয়ার উপক্রম হয়ে পড়ে। এইরকমই একটি দিনের কথা। কাজের চাপের কারণে সকাল থেকে কারোর কম্পিউটার থেকে মুখ তোলার সময়টুকুও হয়নি। সবার সাথে মুখোমুখি দেখা হলো একদম লাঞ্চ ব্রেকে। নিলয়ই প্রথম বলে উঠল, লাইফটা বড্ড মোনোটোনাস হয়ে যাচ্ছে রে। এখন জীবনের জন্য চাই ভরপুর রোমাঞ্চ। আচ্ছা, আমরা যদি নিলয়ের মুখের কথা কেড়ে নিয়ে অয়ন বলে ওঠে, আরে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, একটা সাময়িক খাওয়া বদল হলে কিন্তু মন্দ হয় না, কি বলিস? নিলয়ের অভ্যাস দুপুর বা রাতের খাওয়ার পর একটু ধূমপানের। নাক মুখ দিয়ে ধোঁয়াটে রিংগুলো হাওয়ায় ভাসিয়ে দিয়ে বলতে থাকে, এমন একটা জায়গা যেখানে হাতছানি থাকবে রোমাঞ্চকর পরিবেশের, কিন্তু এরকম জায়গা এতক্ষণ ধরে শ্রোতার আসনে বসে থাকা নীলাভ বলে উঠল, আছে, একটা জায়গা আছে। কিছুদিন আগে গুগল সার্চ করে পেয়েছিলাম, মধ্যপ্রদেশের ছিন্দওয়াড়া জেলায়। অফিসের লাঞ্চের সময় শেষ হয়ে যাওয়ায় বিশেষ আলোচনা এগোতে পারে না। অবশেষে ওরা ঠিক করে অফিসের কাজ গুছিয়ে অফিসের সামনের ক্যাফে কফি ডেতে বসে বাকিটা পরিকল্পনা করবে। পূর্ব আলোচনা মতো অফিসের কাজকর্ম ঝটপট গুছিয়ে দিয়ে তিনজনে সিসিডিতে এসে গোলাকৃতি একটা টেবিল দখল করে বসে। নীলাভ ল্যাপটপের ব্যাগ থেকে ল্যাপটপটা টেনে বের করে গুগল ক্রোমে টাইপ করল 5মারির জঙ্গল। ওদের চোখের সামনে পুরো ম্যাপ ওপেন হয়ে গেল সমগ্র তথ্য সমেত। অনেক আলাপ আলোচনার পর কফির কাপের পর কাপ নিঃশেষিত করে তিনজন মনস্থির করল মধ্যপ্রদেশ যাওয়ার। এটাও ঠিক হলো যে সামনের চৈত্র পূর্ণিমার আগেই ওরা যাবে। ওখানকার বিশেষ আকর্ষণ মেঘনাদ মেলা দেখার টানে। আলোচনা শেষ করে ক্যাব বুক করে মনের সুখে তিনজনে বাড়ি ফিরল। তিনজনের বাড়িতে যে আপত্তি তোলা হয়েছিল তা ধোপে টেকেনি। জঙ্গলের কথা শুনেই সবাই আপত্তি জানিয়েছিল, তার উপর আবার 5মারির জঙ্গল। বেশি কম সবার জানা ছিল ওখানকার ব্যাপারে। যখন ওরা তিনজন কথা দিয়েছিল যে পূর্ব পরিকল্পনা মতো জঙ্গলে রাত্রিযাপন না করে হোটেলেই রাত্রিযাপন করবে, তখন বাড়ির লোকেরা তাদের আপত্তির হরতাল তুলতে বাধ্য হয়েছিল। কিন্তু তিনজনের মনের কথা কেউ ঘুণাক্ষরেও টের পায়নি। তাহলে তো ওরা যখন তামিয়ার হোটেলে পৌঁছল তখন সূর্য ঢলে পড়েছে পশ্চিম আকাশে। সারাদিনের ধকলে বেশ ক্লান্ত লাগছিল ওদের। তিনজনের জন্য বরাদ্দ ঘরে প্রবেশ করেই ফ্রেশ হয়ে নিল তিনজন। চা জলখাবার খেয়ে ভ্রমণের উদ্দেশ্যে বেরিয়ে পড়ল ওরা। হোটেল থেকে বেরোনোর সময় হোটেলের চৌকিদারের থেকে খোঁজ নিয়ে নেয় ওদের প্রধান গন্তব্যস্থল সম্পর্কে। এদিক ওদিক ঘুরে ফিরে ওরা যখন হোটেলে ফেরার জন্য উদ্যত হলো, সুদূরে ওদের নজরে এলো একটা জঙ্গলে ঢাকা পাহাড়, যার নাম সাতপুরা। তৎক্ষণাৎ তিনজন অনুভব করল সেই জঙ্গলের মোহময়ী হাতছানি। তিনজনের মধ্যেই একটা রোমাঞ্চ খেলে গেল। ঘরের এসির তাপমাত্রা ঠিক আছে কিনা ঘুম চোখেই একবার দেখে নিল নীলাভ। সূর্য যখন মধ্য গগনে থাকেন, নীলাভর তখন সদ্য ভোর। ভোর রাত অবধি মুখ বইয়ের সঙ্গে লেপ্টে থাকা বা পাবজি খেলা নীলাভর পুরাতন অভ্যাস। পুরনো অভ্যেসটা ফিরে পেয়েছে ডক্টর তামিমের চিকিৎসার বদান্যতায়। ডক্টর তামিমের প্রেসক্রাইব করা ওষুধগুলো একটু একটু করে
নীলাভর মধ্যেকার হারিয়ে যাওয়া প্রাণশক্তিকে ফিরিয়ে দিতে সাহায্য করছে। ডক্টর তামিমের কাছে শেষ সিটিং থেকে ফেরার পর একটু একটু করে নীলাভ নিজেকে ফিরে পাচ্ছিল, কিন্তু বিধিবাম ঠান্ডা ঘরের শিরশিরে হাওয়াটা হঠাৎই যেন ভারী হয়ে একটা জোলো হাওয়ায় পরিণত হলো। ক্রমাগত ভারী হওয়ার ফলে দম বন্ধ করা পরিস্থিতির সৃষ্টি হতে থাকলো ক্রমশ। শরীরের জলবিন্দুগুলো নীলচে টি শার্টের সাথে প্রায় মাখামাখি অবস্থায় অবস্থান করছে বলে মনে হচ্ছে। মুখগহ্বর থেকে জলজলে থকথকে জেলির মতো তরল বালিশের কভারকে ভিজিয়ে তুলেছে। ক্রমশ আধার ঘনিয়ে আসছে। সেই আধারেই একটা অবয়বকে প্রত্যক্ষ করল নীলাভ। জঙ্গলের দিকে মুখ করে দাঁড়িয়ে আছে সেই অবয়ব। তার সম্মুখে সেই ক্ষত চিহ্নপূর্ণ পাদপ দাঁড়িয়ে আছে আকাশ উঁচিয়ে। অবয়বটা শ্লথ গতিতে পেছনে ফিরছে। রুধির ধারায় স্নাত মুখমণ্ডলকে দেখে চমকে ওঠে নীলাভ। রুধির ধারাগুলো ক্রমাগত নিম্নগামী হয়ে ভিজিয়ে দিচ্ছে তার দেহাবশেষকে। মুখমণ্ডলের দিকে দৃষ্টি নিক্ষেপ করতেই বিস্মিত হয়ে উঠল সে। তারই এক সময়ের সুহৃদ নিলয়কে দেখে ডারপর্ণায় চমকে উঠল নীলাভ। গভীর ঘুমেও নীলাভ অনুভব করল তার শরীরকে আষ্টে পৃষ্ঠে কেউ রজ্জু বন্ধ করে রেখেছে। বিছানা থেকে উঠে বসার শক্তিটুকুও সে হারিয়েছে। নীলাভ অনুভব করল তার বিছানা কোনো কিছুর কারণে হঠাৎই ভিজে উঠেছে। একটা স্যাঁতস্যাঁতে ভাব অনুভূত হলো। বিছানার মধ্য থেকে ভেসে আসছে আষ্টে গন্ধটা। গন্ধটা তার নাকে ঝাপটা মারতেই নীলাভ টের পেল এই গন্ধ তার অতি পরিচিত। এই গন্ধ সেদিনও সে পেয়েছিল, যেদিন দুঃসাহসিক চরিত্রের অধিকারী নিলয়কে আনত শিরে আবিষ্কার করেছিল সেই ক্ষতপূর্ণ গাছের ডালের মধ্যভাগে। ক্ষতচিহ্নপূর্ণ গাছের কাণ্ড সমেত নিলয়ের শরীরটা যখন ভেসে যাচ্ছিল রুধির ধারায়, তখন এই রকমই একটা আষ্টে গন্ধ নীলাভর নাকে ঝাপটা মেরেছিল। নীলাভর ঘরের দরজার ওপার থেকে দমাদম আওয়াজটা তীব্র থেকে তীব্রতর হচ্ছে। আওয়াজটা নীলাভর কান অবধি পৌঁছতে পারছে না। নীলাভর কানে তখন ভেসে আসছে অয়নের গঙ্গানির আওয়াজ। নীলাভ প্রায় নিশ্চলাবস্থায়, প্রায় পক্ষাঘাতগ্রস্ত প্রাণীর মতো বিছানার সাথে লেপ্টে আছে। ও প্রান্তে দরজার ওপর করাঘাতের আওয়াজ বেড়েই চলেছে। যখন আওয়াজটা প্রায় দরজা ভেঙে ফেলার উপক্রম, ঠিক তখনই নীলাভ যেন ফিরে এলো ইহজগতে। বিছানা থেকে ধর্মর করে উঠে দরজা খুলতেই তার সামনে অপেক্ষায় থাকা দৃশ্যপট নীলাভকে আরও একবার কুঞ্চিত করে তুলল। স্বপ্ন আর বাস্তব যেন একসঙ্গে তার দোরগোড়ায় এসে হাজির হয়েছে। নীলাভ, নিলয় আর অয়ন যখন তামিয়া অঞ্চলে পৌঁছল, তখন আকাশে চন্দ্রিমা রূপালী থালার আকার ধারণ করেছে। ঘন সবুজ অরণ্য ভেদ করে জ্যোৎস্না মাখা আলো চুইয়ে পড়ে বনানীকে সিক্ত করার বৃথা চেষ্টায় লিপ্ত। আজ সেই অতি কাঙ্ক্ষিত চৈত্র পূর্ণিমার রাত। তামিয়া অঞ্চলের 12টি গ্রামের প্রায় 2000 আদিবাসীর উপস্থিতি নিকটস্থ একটি উপাসনালয়ে। উপাসনালয়ের নিকটস্থ উন্মুক্ত প্রান্তরে আয়োজন করা হয়েছে মেঘনাদ মেলার। মেলাটি এদিক ওদিক ঘুরে দেখার পর ওদের 3 জনের খুবই ইচ্ছে করছিল আশেপাশের দিকে আরও একটু ঘুরে দেখার, বিশেষ করে নীলাভর। ও এখানে আসার আগেই এই জায়গা সম্বন্ধে বিস্তারিত পড়াশোনা করে এসেছিল। ভারিয়া এবং গোন্ড প্রজাতির আদিবাসীদের বাস এখানে। প্রায় 500 বছরের প্রাচীন জীবনযাত্রায় অভ্যস্ত এরা। শুধুমাত্র লবণের তাগিদে এরা পাহাড়ের উপরের অংশে যায়। নিজেদের প্রয়োজনীয় জিনিস নিজেরাই উৎপন্ন করতে সক্ষম। গায়া এদের কাছে মায়ের সমান, তাই মায়ের বুকে হালের কর্ষণ থেকে নিজেদের বিরত করে ভোজালি জাতীয় জিনিস দিয়ে মাটি খুঁড়ে চাষাবাদ করে থাকে। আদিবাসী উপজাতিদের মহুয়া চাষ বিশেষ চাক্ষুষ করার মতো।
আরও অনেক পৌরাণিক গল্পগাথার মোড়কে মোড়ানো এই তামিয়া অঞ্চল। গভীর জঙ্গলে ভরা এই এলাকা জুড়ে সর্বত্র অন্ধকারময় জগতের উপস্থিতি। বিস্তীর্ণ এলাকা জুড়ে রয়েছে গভীর খাদ। এই খাদের নিচের দিকে গেলে গোড়ালি ভেজা জলে ভরন্ত দুধি নদী পেরিয়ে গেলেই পাঁচমারির জঙ্গল, যা এই তিনজনের কাছে নিষিদ্ধ হাতছানির মতো ডাক দিয়েছে। গ্রামটা ছেড়ে খাদের রাস্তার দিকে এগোতে যাবে এমন সময় পশ্চাতে এক গম্ভীর কণ্ঠস্বর শুনে তিনজনেই থমকে দাঁড়িয়ে গেল। তা বাবুরা এখানে নতুন মনে হচ্ছে। আদিবাসী কথার টানে একজন নিজেকে গ্রামের ভোমকা হিসেবে পরিচয় করায়। ভোমকার কথায় তিনজন উপর নিচ মাথা দোলালো। তবে ভুলেও ওই খাদের দিকে যাবেন গো বাবু, ওর লিচে আছে মৃত্যুর হাতছানি। সব জায়গার মায়ার জালে নিজেদের জড়াবেন না গো বাবু, একদম নিজেদের জড়াবেন না। গভীর জঙ্গলের ভিতরে প্রতিটা গাছ যেন এক একটা দত্তি বটেক, আর উয়ারা শুধু বোঝে রক্তের স্বাদটা। ভোমকার কথায় নীলাভ আর অয়ন একটু ভয় পেলেও নিলয়ের মধ্যে কোনো হেলদোল দেখা গেল না। তবে ওরা সাময়িক যাওয়া থেকে নিজেদের বিরত করে মেলার উৎসবে মেতে উঠল। সবাই যখন মহুয়ার নেশায় আর মেঘনাদ মেলার রিচুয়াল নিয়ে আরও বেশি মাত্রায় মেতে উঠেছে, সবার চোখ এড়িয়ে তখন কয়েকটা মহুয়ার বোতল নিয়ে তিনজনে পাড়ি জমালো মৃত্যু উপত্যকায়। সেদিনের দুঃস্বপ্ন মাখা জগৎ থেকে বাস্তব জগতে চাক্ষুষ করার পর থেকে নীলাভ একদম নিস্তেজ হয়ে পড়েছে। চোখের নিচের বলিরেখা স্পষ্ট হয়ে উঠেছে আরও। শরীরে মাংসের পরিবর্তে হাড়ের উপস্থিতি পরিদৃষ্ট হয় বেশি। সর্বত্র মৌনব্রত পালনে ব্যস্ত সে। কেউ যেন জোর করে নীলাভর মুখে তালা লাগিয়ে দিয়েছে। জল জলে চোখে সর্বত্র কাউকে যেন খুঁজে বেড়াচ্ছে সে। তার থেকেও দর্শনীয় জিনিস হলো রক্তিম বর্ণের কোনো কিছু দেখলেই সন্তানের এই করুণ দৃশ্য প্রতিটা মা বাবার কাছেই অসহনীয়। নীলাভর কারণে কিছুদিন আগেই গাছগাছালি ভরা বাগানটাকে যথেচ্ছভাবে সমূলে উৎপাটন করা হয়েছিল। জাইলোফোবিয়া নামক ফোবিয়াকে নীলাভর দেহ থেকে সমূলে উৎপাটন করার তাগিদে ডক্টর তামিমের মেডিসিন এবং পারিপার্শ্বিক অনুকূল পরিবেশ নীলাভকে একটু একটু করে স্বাভাবিক জীবনে ফিরিয়ে দিচ্ছিল। ঠিক তখনই নীলাভর দোরগোড়ায় হানা দেয় বিভৎসতা মাখা জঙ্গলি দুঃস্বপ্নগুলো। নীলাভর শারীরিক এবং মানসিক অবস্থা দেখার পর থেকে নষ্ট করার মতন সময় নীলাভর মা বাবার হাতে না থাকায় তৎক্ষণাৎ ডক্টর তামিমের কাছে খবর পাঠানো হয়। এইবার আর নীলাভকে ঘরের বাইরে নিয়ে যাওয়া সম্ভব হয়নি। নিজের ঘরে নিজেকেই বন্দি করে নিয়েছে নীলাভ। ওর মুখমণ্ডল জুড়ে ভয়ের প্রতিচ্ছবি সুস্পষ্ট। ডক্টর তামিমের কাছে পুঙ্খানুপুঙ্খভাবে সমস্ত ঘটনা তারা মেলে ধরলেন। সেদিনের দুঃস্বপ্নের কথার সাথে এটাও বলতে ভুল করলেন না যে দুঃস্বপ্নের ঘটনার দিনই নীলাভর মায়ের বৃদ্ধাঙ্গুষ্ঠ ছুরিকাঘাতে ক্ষতবিক্ষত হয়ে যাওয়ার কারণে ফিনকি দিয়ে রক্ত বের হয়। নীলাভর ঘর থেকে ফার্স্ট এড বক্স আনতে যাওয়ার সময় অনেক ধাক্কায় নীলাভ দরজা খুলে মায়ের রক্তবর্ণ হাত দেখে ভয়ে কুঞ্চিত হয়ে গিয়েছিল। ডক্টর তামিম সব কিছু শোনার পর একটা দীর্ঘশ্বাস ফেলে বললেন, হিমোফোবিয়া। তিনি এও জানতে চাইলেন নীলাভর অতীতের কোনো রক্তভীতির কেস হিস্ট্রি আছে কিনা। ডক্টর তামিমের কথায় মধ্যবয়স্ক নারী পুরুষ দুজনেই সমবেতভাবে বাম দিক থেকে ডান দিকে মাথা ঝাঁকালেন, যার অর্থ না বোঝায়। হলঘর পেরিয়ে এসে ডক্টর তামিম সহ নীলাভর মা বাবা এসে প্রবেশ করলেন নীলাভর ঘরে। দরজা জানালা ভেতর থেকে বন্ধ থাকার কারণে ঘরের মধ্যে একটা ভ্যাপসা গন্ধে টেকা দায় হয়ে উঠেছে। ডক্টর তামিম ইশারায় জানালাগুলো খুলে দিতে বললেন। জানালা খুলতেই আলোর ঝিলিক খেলে গেল সারা ঘরে।
এক ফালি আলো ঠিকরে এসে বিছানায় শয্যাশায়ী ধনুকাকৃতি শরীরের উপর পড়ে শরীরটার উপর আদর চাদরের প্রলেপ মাখিয়ে দিল। ডক্টর তামিম নীলাভর মুখমণ্ডলের প্রতিকৃতি দেখে ললাটে 3টে সরল রেখা অঙ্কিত করে স্বগতোক্তি করলেন। থ্যানাটোফোবিয়া নীলাভকে সম্পূর্ণরূপে গ্রাস করেছে। প্রথমে জাইলোফোবিয়া, তারপরে হিমোফোবিয়ার লক্ষণ, এখন আবার সঠিক অসুখের চিকিৎসার জন্য অসুখের সঠিক কারণ নির্ধারণ করা খুবই প্রয়োজন। প্রথমটা ডক্টর তামিম ভেবেছিলেন মেডিসিন এবং মেডিটেশনের মাধ্যমে তিনি নীলাভকে সুস্থ করে তুলবেন। নীলাভর কেসটা দিন দিন যেন জটিল হয়ে পড়ছে। এই ধরনের কেস তার ডাক্তারি কেরিয়ারে এই প্রথমবার। নীলাভর অসুখের চিকিৎসার খোঁজ করতে গেলে ওর অতীতের জীবনে প্রবেশ করতে হবে। নীলাভকে পরীক্ষা করে ঘর থেকে বেরিয়ে এলেন 3জন। হলঘরে এসে 3জনেই ধপ করে সোফার উপর বসে পড়লেন। ডক্টর তামিমের কপালে চিন্তার ভাঁজ গাঢ় হয়েছে। মৃদু কণ্ঠে ডক্টর তামিম বলে উঠলেন, মেসমারিজম ছাড়া আর কোনো উপায় নেই। হিপনোটিজম? কাইন্ড অফ। এ ছাড়া আর উপায় নেই। নীলাভকে সুস্থ করে তুলতে গেলে ওর সঙ্গে ঘটে যাওয়া অতীতের ঘটনা জানা খুবই প্রয়োজন। আপনাদের সম্মতি? আমরা আমাদের সন্তানের সুস্থতা কামনা করে ওকে আগের মতো ফেরত চাই। অসহনীয় অবস্থার মধ্যে পড়েও মানুষ যে লড়াই চালিয়ে যাওয়ার ক্ষমতা রাখে, নীলাভর মা বাবা আরও একবার সেটা প্রমাণ করলেন। এখানে যে সন্তানের প্রাণের প্রশ্ন জড়িয়ে আছে। ডক্টর তামিম এদের অনেক দিন ধরেই চেনেন। যখন থেকে নীলাভকে ফোবিয়া ধীর গতিতে গ্রাস করছে, তখন থেকেই এই মানুষ দুটি দাঁতে দাঁত চেপে লড়াই চালিয়ে যাচ্ছেন। মনে মনে ডক্টর তামিম তাদের লড়াইকে কুর্নিশ জানালেন। তামিয়া অঞ্চল থেকে প্রায় 5000 ফুট নিচের জঙ্গলি উপত্যকায় নেমে এসে নীলাভ, নিলয় এবং অয়ন বিশালায়তন বৃক্ষের কাছে অস্থায়ী তাঁবু টাঙালো। তাঁবুর ঠিক পাশেই পড়ে থাকা মৃত গাছের গুঁড়িটাকে অস্থায়ী টেবিল বানিয়ে তার উপর কিছু প্লাস্টিকের গ্লাস সমেত লাল তরলের বোতলটা সাজিয়ে রাখল। যখন অয়ন মোহময়ী পরিবেশটাকে পরিপাটি করে সাজানোর কাজে ব্যস্ত ছিল, নিলয় ওর সম্মুখে তুলে ধরল একটা কালচে লাল রঙা বোতল, যার মধ্য থেকে মহু আর মাতাল করা সুগন্ধে সেখানকার পরিবেশ আরও মাতাল হয়ে উঠল। নীলাভ কতগুলো শুকনো কাঠের টুকরো জোগাড় করে তার মধ্যে অগ্নিবাণ নিক্ষেপ করল। হোটেল থেকে নিয়ে আসা মাংসের টুকরো, কিছু পরিমাণ লোহার শিক এবং কাসুন্দির প্যাকেটগুলো একে একে সাজিয়ে রাখা হলো মৃত গাছের গুঁড়ির ওপরে। তখনও রজনী গ্রাস করেনি পুরো জঙ্গলকে। দিনমণি বিদায় নিয়েছেন সেই কখন। গভীর জঙ্গলের মধ্যে জ্যোৎস্নার আলো চুঁইয়ে পড়ে সমস্ত পরিবেশকে সিক্ত করতে ব্যর্থ হচ্ছে এক প্রকার। অগ্নিশিখাকে কেন্দ্র করে 3 বন্ধু বসে আছে একটি ক্ষুদ্র বৃত্ত তৈরি করে। বহ্নি ঝলসে দিচ্ছে শিকে লেগে থাকা মাংসের টুকরোগুলো। নিলয় 3জনের জন্য তৈরি করছে 3টি পান পাত্র। অবশেষে তারা পেয়েছে মুক্তির স্বাদ। দৈনন্দিন জীবনের খাতায় পড়েছে সাময়িক লাল কালির দাগ। একের পর এক লালচে তরলের জারগুলো শূন্যতার দিকে এগিয়ে চলেছে। বাতাসে ভাসছে ঝাঁঝালো মহুয়ার গন্ধ। মহুয়ার মাতাল করা গন্ধে 3 বন্ধু প্রায় মোহিত। এমন সময় 3জনের মনে হলো সামনের গাছটা যেন তাদের দিকে এগিয়ে আসছে। শুকনো পাতায় খসখসে আওয়াজ শোনা গেল। অজানা ভয়ে অয়ন এবং নীলাভ কুঞ্চিত হয়ে পড়ল। ভোমকা বোধহয় ঠিক তথ্যই দিয়েছিল। আমাদের এখানে এভাবে রিস্ক নিয়ে আসাটা একদম উচিত হয়নি, একদম উচিত হয়নি। কথা শেষ করে নীলাভ কাঁপা কাঁপা হাতে মুঠোফোনটা জিন্সের পকেট থেকে বের করতে গিয়ে দেখল নেটওয়ার্কের 3টে লাইন মুছে গেছে। বহির্জগতের সাথে সংযোগ গড়ে তোলার আপাতত কোনো সুযোগ নেই।
মনে মনে এটাও ভেবে ভীত হয়ে পড়ল, মাংস খেকো বৃক্ষরাজি মাংসের সুগন্ধে জেগে উঠেছে বোধহয়। কারণ ভোমকা বলেছিল এই গভীর জঙ্গলে তার উপস্থিতি বিরাজমান। তাই গ্রামের কেউ এদিকে বিশেষ একটা আসে না, আর প্রয়োজন মেটানোর জন্য এলেও ভানুকে সঙ্গে নিয়ে আসতে হয়। ভোমকার কথাগুলো যত ভাবছে ততই যেন নীলাভর মেরুদণ্ডে বয়ে যাচ্ছে একটা গরম লাভা স্রোত। মা বাবার মুখের প্রতিচ্ছবি ভেসে উঠল ওর চোখের সামনে। একটা দলা পাকানো কান্না যেন কণ্ঠনালীতে এসে আটকে গেছে। নিলয় বেশ দুঃসাহসী হিসেবেই ওদের দুজনের কাছে পরিচিত। অয়ন এবং নীলাভকে এক ধমক দিয়ে সে বলে উঠল, শোন, ওইসব মাংসাশী গাছ বা কার্নিভোরাস প্ল্যান্ট মানুষ খায় না। ওরা পোকামাকড় জাতীয় জিনিস ভক্ষণ করে বলে ওদের কার্নিভোরাস বলে। আদবে মানুষ খেকো গাছ বলে কিছু নেই। আর তোরা ওই ভোমকার কথা শুনে বি আ ম্যান ডুড। আমি 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 গুগলে একটা একটা আর্টিকেল পড়েছি, মানুষ খেকো গাছ কিন্তু বাস্তবে হয় রে। এডমন্ড স্পেন্সার নামে একজনের প্রতিবেদন প্রকাশিত হয়েছিল নিউ ইয়র্ক নিউ ইয়র্ক ওয়ার্ল্ড পত্রিকায়। ওখানে স্পষ্টভাবে লেখা ছিল এইরকম গাছের অস্তিত্বের কথা। মানুষ খেকো গাছ সত্যি আছে। নীলাভকে হাত তুলে থামিয়ে দিয়ে সামনে রাখা মহু আর পানপাত্রে চুমুকের স্বর তুলে নিলয় বলে উঠল, তুই 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 কিছুই পড়িসনি। শোন, আমি বলছি, কিছু উদ্ভিদ আছে যেমন কলস, ভেনাস ফ্লাই ট্র্যাপ, স্ন্যাপ ট্র্যাপ, লবস্টার পট ট্র্যাপ, ফ্লাই পেপার। এরা সব এমন জায়গায় জন্মায় যেখানে বৃষ্টির কারণে মাটি সবসময় ভিজে স্যাঁতস্যাঁতে থাকে, বুঝিস? অর্থাৎ বৈরী জনপদে ওইসব উদ্ভিদ আপনা থেকেই জন্ম নেয়। এবার ভিজে মাটির কারণে মাটির নিচ থেকে পর্যাপ্তভাবে এরা খাবার পায় না। সেই কারণে উদ্ভিজ্জ শরীরের নাইট্রোজেনের ঘাটতি পূরণ করতে পোকামাকড় খায় এরা, এবং পোকামাকড় থেকে প্রয়োজনীয় নাইট্রোজেন সংগ্রহ করে। এদের সব থেকে প্রিয় প্রাণী হলো ইঁদুর। এইসব কারণে এদের কার্নিভোরাস প্ল্যান্ট বলা হয়। ওই তুই যে প্রতিবেদন পড়েছিলি ওটা পরে ভুল প্রমাণিত হয়। আফ্রিকার জঙ্গলে এরকম কোনো উদ্ভিদ প্রজাতিই নেই যারা মানুষ ধরে ধরে খায়। নিলয় যখন ওর বন্ধুদের মনোবল বাড়াতে চেষ্টা করছিল, এক মনে সেই কথা শুনছিল নীলাভ এবং অয়ন। নিলয়ের কথা শেষ হওয়ার পর গ্লাসের নিচে পড়ে থাকা তরলে চুমুক দিল ওরা। ঠিক এই সময় নিলয় একটা শিক নিয়ে সামনের দৈত্যাকার বৃক্ষরাজির সামনে দৌড়ে চলে গেল। শিকের খোঁচায় বৃক্ষরাজির কাণ্ড নিমেষে ক্ষতবিক্ষত হয়ে উঠল। তার কাণ্ড থেকে বেরিয়ে আসলো একটা চ্যাটচ্যাটে আঠালো জাতীয় চক সাদা রঙের পদার্থ। সেটা হাতে নিয়ে নিলয় বলে উঠল, ইট জাস্ট আ ট্রি শ্যাপ। কাণ্ডের জাইলেম ফ্লোয়েমে রুধির অস্তিত্ব। রাবিশ। কথাটা বলেই হাত দুটো দূর থেকেই মেলে ধরল। দূর থেকেই নিলয়ের মুখের বঙ্কিমতা প্রকাশ পেল। নিলয়ের কথায় দুই বন্ধু হারিয়ে যাওয়া আত্মবিশ্বাস ফিরে পেল। এরপর আরও কিছু গল্পগুজব করে অয়ন আর নীলাভ তাঁবুর মধ্যে ঘুমোতে চলে গেল। ভোর হলেই এই জায়গা ছেড়ে চলে যাবে। ওরা ঘুমোতে চলে এলেও নিলয় তখনও পানে নিমগ্ন। আরও কিছু শুকনো কাঠের টুকরো আগুনে দিতেই ফটফট শব্দ করে কাঠ ফাটার শব্দ শোনা গেল। অনরের লালচে আভাগুলো খেলা করতে লাগলো। এখন প্রায় মধ্যরাত। মধ্যরাতের চন্দ্রমাকে যেন আরও রূপবতী পরিদৃষ্ট হয়। গহীন জঙ্গলে একটাও কাকপক্ষীরও আওয়াজ কানে আসেনি। এখানে আসা স্তক। একবার ভেবেও সেই ভাবনায় বিরতি চিহ্ন দিল নিলয়। রাতের মায়াবী পরিবেশকে উপভোগ্য করা প্রধান কাজ মনে করে কালচে লাল রঙা জারের প্রতি মনোনিবেশ করল। মূত্রথলির মধ্যে চাপ অনুভব করায় ক্যাম্প ফায়ারের সামনে থেকে উঠে গেল সে। সেই ক্ষতপূর্ণ বৃক্ষের কাছে এসে হালকা হয়ে নিল। টলমল পায়ে ফিরতে যাবে, ঠিক তখনই গাছটা যেন নিমেষে একটা বিশালাকার দৈত্যের রূপ নিল। তার শাখা প্রশাখাগুলো অক্টোপাসের সুরের ন্যায় নড়াচড়া করতে লাগলো। নিলয়ের মনে হলো সুরগুলো যেন তার দিকে এগিয়ে আসছে। হঠাৎ চোখ জোড়া স্থির হলো নিলয়ের।
যেখানে একটু আগেই শিকের খোঁচায় ক্ষতচিহ্ন তৈরি করেছিল, সেখান থেকে রুধির ধারা গড়িয়ে পড়ছে। ঠিক এই সময় গ্রামের ভোমকা এবং নীলাভর কথাগুলো তার প্রতিধ্বনিত হতে লাগলো কানে। স্থাণুভর দাঁড়িয়ে থাকা ছাড়া নিলয়ের আর কোনো উপায় ছিল না। বৃক্ষের সুরগুলো ইতিমধ্যে তাকে আষ্টেপৃষ্ঠে জড়িয়ে ধরেছে। শরীরের মধ্যে তীব্র যন্ত্রণা অনুভব করল। হৃৎপিণ্ড যেন খাঁচা থেকে বেরিয়ে আসতে চাইছে। কণ্ঠনালী অবরুদ্ধ। অনেক চেষ্টা করেও একটা আওয়াজ বার করতে পারল না। যখন শেষ যান্ত্রিক যন্ত্রণাটা নিলয়ের শরীরের মধ্যে শেষ পেরেক গেঁথে দিচ্ছিল, নিলয়ের কণ্ঠনালী থেকে শেষবারের মতো তীব্র আর্তনাদ বেরিয়ে এলো। সেই আর্তনাদ গিয়ে আছড়ে পড়ল তাঁবুর মধ্যে ঘুমিয়ে থাকা দুটি শরীরের কর্ণকুহরে। নীলাভর ঘরের পরিবেশকে ঘিরে ধরেছে আলো আঁধারি। রিক্লাইনিং চেয়ারের উপর নীলাভর অর্ধ চেতনাগ্রস্ত শরীরটা পরম ক্লান্তিতে এলিয়ে পড়েছে। ঘরের মধ্যে উপস্থিত 3 জোড়া চোখের দৃষ্টি নীলাভর উপর আদরের প্রলেপ মাখিয়ে দিচ্ছে। উজ্জ্বল আলোগুলোর উপস্থিতি এই মুহূর্তে নিরর্থক মনে করে সেগুলোকে সরিয়ে ফেলা হয়েছে। সারা ঘর জুড়ে রক্তরঙা লালচে আলো ছড়িয়ে পড়েছে। মৃদু আলোয় 4টি শরীরকে ছায়াময় মনে হচ্ছে। কথা মতো ডক্টর তামিম আরম্ভ করেছেন তার ডাক্তারি কাজকর্ম। অর্থাৎ নীলাভকে ধীরে ধীরে তিনি নিয়ে চলেছেন অতল ঘুমের দেশে। চোখ ধাঁধানো নীলচে গোলাকৃতি চাকতির ওপর লালচে সরু সরু দাগগুলো ঘুরতে ঘুরতে নীলাভকে নিয়ে গেল ঘুমের দেশে। নিমেষে নীলাভর চোখ জুড়ে নিদ্রাদেবী নেমে এলেন। ডক্টর তামিম মৃদুস্বরে একের পর এক প্রশ্ন করে চলেছেন। নীলাভর অতীতের পশ্চাতে রয়েছে নিগূঢ় রহস্য। সেটা না জানা অবধি নীলাভর সুচিকিৎসা অসম্ভব। ঘরের মধ্যে শুধুমাত্র ডক্টর তামিমের নিচু কণ্ঠস্বর ছাড়া কিছুই শোনা যাচ্ছে না। এমন সময় নীলাভর জড়ানো স্বর কিছু বিক্ষিপ্ত শব্দ করে উঠল। ভ্যাম্পায়ার ট্রি, ভ্যাম্পায়ার ট্রি, ভ্যাম্পায়ার ট্রি। ভোম ভোমকা, ভোমকা, ভোমকা। জঙ্গল জঙ্গল জঙ্গল, নিলয় নিলয়, অয়ন 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 অয়ন, নিলয়। রক্ত রক্ত রক্ত, ভ্যাম্পায়ার ট্রি, রক্ত রক্ত রক্ত। বিক্ষিপ্ত স্বরের মাঝেই নীলাভর শরীর ও মুখমণ্ডলের ভাবমূর্তি এক নিমেষে বদলে গেল। পাণ্ডু বর্ণের মুখমণ্ডল রক্তাক্ত বর্ণ ধারণ করল। শ্বাস প্রশ্বাসের মাত্রা বৃদ্ধি পেল ক্রমশ। সামান্য দূরে বসে থাকা ডক্টর তামিম অনুভব করলেন নীলাভর শ্বাস প্রশ্বাসের উষ্ণতা। ইলেকট্রিক শক লাগার মতো একটা কাঁপুনি ঘিরে ধরেছে নীলাভর শরীরের অঙ্গ প্রত্যঙ্গগুলোকে। ধনুকের জ্যা থেকে যেমন তীর বেরিয়ে আসতে চায়, নীলাভর শরীরটা রিক্লাইনিং চেয়ার ছেড়ে বেরিয়ে আসতে চাইল। অবশেষে একটা গোঙানির আওয়াজ তুলে স্থির হয়ে গেল নীলাভ। হলঘরের মধ্যে ডক্টর তামিমের সাথে নীলাভর বাবা মা গভীর আলোচনায় মগ্ন। ডক্টর তামিমের কণ্ঠ দিয়ে বেরিয়ে আসতে চাইছে একরাশ হতাশা। তিনি সেই হতাশার স্বরের টুটি টিপে ধরেও আরও একবার আশ্বস্ত করলেন মানুষ দুটিকে। আজকের মেসমেরিজমের সেশন চলাকালীন যেসব ঘটনার সাক্ষী তিনি হলেন, তার বৈজ্ঞানিক যুক্তি খুঁজতে যাওয়া বাতুলতা ছাড়া আর কিছুই না। অবশেষে তিনি নীলাভকে পরীক্ষা করে ঘুমের ইনজেক্ট পুশ করে শান্ত রাখা ছাড়া আর কোনো উপায় খুঁজে পাননি। আরও কিছু টুকরো আলাপ আলোচনার পর তিনি কার্যত পলায়ন করেছিলেন নীলাভর বাড়ির ত্রিসীমানা থেকে। ভ্যাম্পায়ার ট্রি
ধীরে ধীরে গিলে নিচ্ছে নিলয়ের শরীরটাকে। নিলয়ের আর্তনাদ শুনে তৎক্ষণাৎ ওরা দুজনে মুঠোফোনের আলো জ্বালিয়ে বেরিয়ে এসেছিল। ক্যাম্প ফায়ারের আগুন নিভু নিভু হয়ে ঠান্ডা হয়ে গেছে। হাওয়ায় তখনও মিশে রয়েছে মাতাল করা মহুয়ার গন্ধ। সুঘ্রাণের মাঝেই একটা অদ্ভুত গন্ধের উপস্থিতি টের পেল ওরা দুজনে। আশেপাশে কোথাও যেন কাঁচা মাংস পোড়ানোর কাজ চলছে। সেই গন্ধ ওদের নাসারন্ধ্রে এসে ধাক্কা মারল। ইতিউতি চাওয়ার পরও ওরা আওয়াজের উৎস এবং নিলয়কে খুঁজে না পেয়ে আরও একটু এগিয়ে গেল। জোড়া মুঠোফোনের স্বল্প আলোর মধ্যেও যা দৃশ্যপট ভেসে উঠল, অয়ন এবং নীলাভ দৈত্যাকার পাদপের কাছে পক্ষাঘাতগ্রস্ত মানুষের ন্যায় দণ্ডায়মান। স্বাভাবিক চিন্তা বুদ্ধি কেউ যেন লুপ্ত করে দিয়েছে ওদের। ক্ষত চিহ্ন মাখা বৃক্ষের কাণ্ড থেকে বেরিয়ে আসা ট্রিস্যাপের ধারার রঙের পরিবর্তন ঘটেছে। আলতা মাখা পায়ের জলের রঙের ন্যায় মনে হচ্ছে আঠালো ট্রিস্যাপ। অবাক হওয়ার মতো আরও কিছু জিনিস অপেক্ষায় ছিল ওদের। দৈত্যাকার বৃক্ষের কাণ্ড বরাবর দুজোড়া দৃষ্টি যত উপরের দিকে উঠতে থাকলো, একটা জায়গায় দৃষ্টি নিক্ষেপ করেই অজান্তেই পরস্পরকে চেপে ধরল। নিলয়ের শরীরটা অবনত শিরে ঝুলে আছে শাখা প্রশাখার মধ্যে। পা থেকে মাথা অবধি বয়ে চলেছে রুধির ধারা। স্যালাইনের বোতলের ন্যায় টপ টপ আওয়াজ তুলে রুধির বিন্দু এক বীভৎস শৈল্পিক কর্ম করে চলেছে নিচের মৃত তৃণরাজির উপর। সেই দৃশ্য দেখার পর নীলাভ এবং অয়ন প্রায় ভুলতে বসেছিল ভ্যাম্পায়ার ট্রির খাদ্যের তালিকাভুক্ত হবে এবার ওদের দুজনের নাম। ঠিক এমন সময় নীলাভর ষষ্ঠ ইন্দ্রিয় বোধহয় অনুভব করল বিপদের আশঙ্কায় আশঙ্কাময় হয়ে উঠেছে মাথার উপরে থাকা আকাশ। কাকতালীয়ভাবে চাঁদটা যেন মারাত্মক উজ্জ্বল হয়ে উঠল। নীলাভ অয়নের হাত ধরে হ্যাঁচকা টান মারতেই অয়ন যেন সম্বিত ফিরে পেল। একই সময়ে তারা আবিষ্কার করল দৈত্যাকার বৃক্ষের রূপের ছটা। অবিশ্বাস্যভাবে গগন ভেদ করতে চাইল সেই বৃক্ষ। নীলাভ এবং অয়ন চোখে চোখে কথা বলল। একে অপরের চোখের ভাষা বুঝতে পেরে প্রাণ হাতে নিয়ে দুজনেই দৌড়তে লাগলো। নীলাভ কখন অয়নকে পেছনে ফেলে এসেছে বুঝতেও পারেনি। উসেইন বোল্ট বোধহয় ভর করেছিল নীলাভর উপরে। অয়নের আর্তনাদ নীলাভর পায়ে বেড়ি পড়িয়ে দিল। সাহসে ভর করে পশ্চাতে দৃষ্টি নিক্ষেপ করতেই ভ্যাম্পায়ার ট্রির খাদ্য তালিকায় সংযোজিত হল নীলাভর আরও এক সুহৃদের নাম। নীলাভর ঘরের এসির তাপমাত্রা হঠাৎই বৃদ্ধি পেল। শ্বেত বিন্দুগুলো তার শরীরের মধ্যে চন্দনের প্রলেপ লেপে দিয়েছে। ঘরের মধ্যেকার আবহাওয়া হঠাৎই ভারী হয়ে উঠল, সাথে তীব্র মাংস পোড়ার গন্ধ। বিছানার চক সাদা চাদরের উপর রক্ত জবা রঙা ফোঁটা অঙ্কিত হলো। দুধি নদীর কুলকুল করে বয়ে চলার শব্দ নীলাভর কর্ণগোচর হলো। নদীর পাড়ে প্রত্যক্ষ করল দুটি পরিচিত ছায়া মূর্তির। নিষিদ্ধ হাতছানি দিয়ে নীলাভকে ডেকে চলেছে। সেই ডাক উপেক্ষা করার শক্তি ওর লোপ পেয়েছে। ছায়ামূর্তির পশ্চাতে ক্যানভাসে অঙ্কিত গহীন বনরাজির ছবি ভেসে উঠেছে। গভীর জঙ্গলের মধ্যমণি হয়ে দণ্ডায়মান ভ্যাম্পায়ার ট্রি, যার শরীরের ক্ষত থেকে বয়ে চলেছে রুধির ধারা। সেই রুধির ধারা এসে দুধি নদীর স্বচ্ছ জলের রং ধুয়ে দিচ্ছে যেন। পরিচিত ছায়ামূর্তিদ্বয় হাতছানি দিয়ে চলেছে তখনও। গত রাত্রে বাড়ি ফেরার পর ডক্টর তামিম সিদ্ধান্ত নিয়েছিলেন নীলাভর ওপর এক্সপোজার থেরাপি প্রয়োগের কথা। না, নীলাভর জন্য আর নতুন কোনো থেরাপির প্রয়োজন হয়নি। হরিহর আত্মার সংযোগের কারণে তিনজনের আবারও দেখা হয়েছে ফেলে আসা দুধি নদীর তীরে, যার বক্ষে তখনও বয়ে চলেছে রুধির ধারা। তিনজনের মুখের হাসি আজ বেশ প্রশস্ত। নীলাভর একলা ঘরে বিছানার উপর শায়িত আছে পার্থিব শরীর। মুখমণ্ডল থেকে বিচ্ছুরিত হচ্ছে ভয়ের রশ্মি। বিস্ফারিত আখি যুগল ঘরের কড়িবর্গার উপর স্থির। সূর্যের লালচে আলোক ছটা
নীলাভর শরীরকে বিধৌত করে চলেছে। হল ঘরে বসে থাকা তিনটি মানুষ প্রত্যেকেই বিধ্বস্ত। মুখের ভাষা হারিয়েছেন নীলাভর জন্মদাতা জন্মদাত্রী। ডক্টর তামিম মুখার্জি বিজ্ঞান এবং ঘটে যাওয়া ঘটনাগুলোকে একটি সুতোয় বন্ধনের বৃথা চেষ্টায় রত। কিছু ঘটনার ব্যাখ্যা করতে যাওয়া বাতুলতা মাত্র। কাকতালীয়ভাবে আজ প্রায় 1 বছর পর ঠিক একই দিনে চৈত্র পূর্ণিমা জানান দিচ্ছে পঞ্জিকা। পাঁচমারির গভীর জঙ্গলে গভীরভাবে অপেক্ষায় অপেক্ষমান, গোপনে রুধির ধারায় বিধৌত ভ্যাম্পায়ার ট্রি। ভেনাস ফ্লাই ট্র্যাপের মতো তীক্ষ্ণ চোয়াল নিয়ে অপেক্ষায় আছে সে। জারক রসের মধুর হাতছানি দ্বারা আকৃষ্ট করা শুধুমাত্র সময়ের অপেক্ষা। এতক্ষণ আপনারা শুনছিলেন লেখিকা ঝিলিক মুখার্জি গোস্বামীর লেখা রুধির ধারায়। গল্পের সূত্রধর আমি সুচন্দ্রা পাল, গল্প পাঠে অভিজিৎ। এছাড়া অন্যান্য চরিত্রে রয়েছেন সায়ন্তন, শুভজিৎ, শতঞ্জীব, রৌনক ও সুচন্দ্রা। ধ্বনি সম্পাদনায় কোয়ান্টাম ওয়েভ, পোস্টার ডিজাইনিংয়ে রোহন। গল্পের নাট্যরূপ ও নির্দেশনায় সুচন্দ্রা পাল। গল্পটি আপনাদের কেমন লাগলো তা কমেন্টের মাধ্যমে আমাদেরকে জানাবেন। গল্পটি ভালো লাগলে লাইক ও শেয়ার করবেন, আর অতি অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। আবার ফিরে আসবো পরবর্তী গল্প নিয়ে। শুভরাত্রি।